প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা পদার্থের তিনটি অবস্থা কঠিন, তরল এবং বায়বীয় নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। তাহলে চলো প্রথমেই আমরা জেনে নিই যে ব্যাপন কাকে বলে। কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে এখানে আমরা তিনটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করব। সেটা কি? প্রথমে হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ, তার মানে সেটা কঠিন হতে পারে পদার্থটা, তরল হতে পারে কিংবা বায়বীয় হতে পারে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়াটা। দ্বিতীয়তে কি? স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। স্বতঃস্ফূর্ত মানে কি? এখানে স্বতঃস্ফূর্তভাবে বলতে বোঝানো হচ্ছে নিজে থেকে, মানে বাহ্যিক কোনো প্রভাব ছাড়াই, যেমন তাপমাত্রা, চাপের প্রভাব ছাড়াই যে ঘটনাটা ঘটছে এখানে নিজে থেকে, সেটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত। আর 3 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে সমানভাবে, তার মানে এটা কমও না বেশিও না, সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ব্যাপন। এখন ব্যাপনের শর্তটা কি? ব্যাপনের শর্তটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে। এখন এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। এখানে দেখা হচ্ছে যে একটা পারফিউম বা একটা বডি স্প্রেতে প্রেস করার পরে, চাপ দেওয়ার পরে এখান থেকে কি ভিতরে যে লিকুইডটা রাখা আছে সেটা বের হয়ে আসছে। আচ্ছা, যখন এটা বের হয়ে আসলো, তার পরবর্তীতে এই জায়গাটাতে, ঠিক যেখানে তুমি স্প্রে করলে ওই জায়গাটাতে তার উপাদানের, তার যে কণাগুলো, তার ঘনমাত্রাটা কি অনেক বেশি। মাত্র বোতল থেকে বের হয়েছে, ওই জায়গাটাতে অত্যন্ত ঘন অবস্থায় সেই উপাদানগুলো বা কণাগুলো রয়েছে। এই জায়গাটাকে আমরা বলছি উচ্চ ঘনমাত্রা। তার মানে ধরো তুমি তোমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বডি স্প্রে বা পারফিউম স্প্রে করলে, তার মানে ওই জায়গাটাতে যেখানে তুমি দাঁড়িয়ে স্প্রে করলে ওখানে কি সুগন্ধটা কি অনেক বেশি পরিমাণে পাবে, তাই তো? ঠিক ঘরের যদি কোণার দিকে যাওয়া হয়, তার মানে ধরো তোমার ড্রেসিং টেবিলটা ঘরের এক কোণায় এবং তোমার ঘরের যে অন্যান্য অংশটুকু রয়েছে, অর্থাৎ ঘরের চারিদিকে একটু কিছুক্ষণ পরেই তুমি কি পাবে? সেই পারফিউম বা বডি স্প্রে স্মেলটা বা সুগন্ধটা পাবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, কি ব্যাপার, আমি তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এই বডি স্প্রেটা বা পারফিউমটা ইউজ করলাম, এটার গন্ধটা তাহলে পুরো রুমে কিভাবে ছড়িয়ে পড়লো? এই ঘটনাটাই হচ্ছে ব্যাপন। কিরকম? উচ্চ ঘনমাত্রার স্থান, তার মানে স্প্রে করা হয়েছে যেই অংশটাতে, যেই জায়গাটাতে, সেখানে ঘনমাত্রাটা অনেক বেশি, কিন্তু রুমের বাকি অংশতে কি ঘনমাত্রা একদম নেই বললেই চলে, তাই তো? তো সেই দিকে তখন এই কণাগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। তোমার এই বডি স্প্রের যে কণাগুলো বা পারফিউমের যে কণাগুলো, এগুলো তখন সেই উচ্চ ঘনমাত্রার স্থান, তার মানে তোমার ড্রেসিং টেবিলের যে অংশটা, সেখানে ঘনমাত্রা বেশি, কারণ সেখানেই মাত্র তুমি কি নির্গত করেছো এই লিকুইডটাকে বা বডি স্প্রেটাকে। আর নিম্ন ঘনমাত্রা মানে কি? তোমার রুমের বাকি যে অংশটা, পুরোটাকে বলা হচ্ছে আসলে এখানে। ঠিক আছে? তাহলে এই ব্যাপন ঘটনাটা ঘটছে কি? উচ্চ ঘনমাত্রার স্থান থেকে কণাগুলো নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ধাবিত হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, তুমি কি কিছু করেছো যার কারণে তোমার এই বডি স্প্রে এই স্মেলটা বা সুগন্ধটা পুরো রুমে ছড়িয়ে গেছে? না, তুমি কিন্তু কিছুই করনি। তার মানে নিজে থেকে এই ঘটনাটা ঘটছে, এজন্যই এটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। এরপরে এখানে বলা হচ্ছে কি, কোনো পদার্থ ছড়িয়ে পড়তে কম সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার বেশি, এবং কোনো পদার্থ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার কম। এই জিনিসটা মূলত কি আসলে? ছড়িয়ে পড়তে কম সময় মানে ব্যাপন হার বেশি, বা বেশি সময় লাগলে ব্যাপন হারটা কম, এটা কি আসলে? ব্যাপন হার বলতে বোঝায় যে একক সময়ে এই গ্যাস ব্যাপিত হওয়ার যেই পরিমাণটা, সেটাকে বলা হচ্ছে ব্যাপন হার। তার মানে যদি একটা নির্দিষ্ট পরিমাণের গ্যাস ব্যাপিত হতে তোমার কি হয়, সময়টা কম লাগে, তার মানে সে কি দ্রুত ছড়িয়ে পড়ছে। সেখানে ধরো কোনো একটা বডি স্প্রে ছড়িয়ে পড়ছে 5 সেকেন্ডে, তার ব্যাপন হারটাকে তুমি বলছো বেশি, কারণ সময় অনেক কম লাগছে। আবার অন্য কোনো একটা বডি স্প্রে বা অন্য কোনো একটা, যেমন আমাদের বাসা বাড়িতে যখন আম্মুরা পোলাও রান্না করে, তখন যখন ডাইনিং টেবিলে রাখে বা ডাইনিং স্পেসে রাখে জিনিসটা, পোলাওটা বা পোলাও ডিশটা, কি হয় কিছুক্ষণ পরে পুরো ডাইনিং রুমটাই সেরকম একটা পোলাওয়ের সুগন্ধে ভরে যায়।
আবার তারও কিছুক্ষণের মধ্যে তুমি কি পাও, তোমার যেই ঘর থেকে তুমি সেখান থেকেও স্মেল পাও, তোমার আব্বু কিংবা তোমার ভাই বোনেরা যেই ঘরে থাকে সেখান থেকে তারাও পোলাওয়ের সুগন্ধটা পায়। তার মানে ঘটনাটা কি, ধরো তোমার বডি স্প্রেটা তোমার রুমে কি খুব দ্রুত ছড়িয়ে পড়লো, তুমি বলছো যে তার ব্যাপন হারটা বেশি কারণ সময় কম লেগেছে 5 সেকেন্ড। আর তুমি এই পোলাওয়ের এক্সাম্পলটাকেই ধরে নিতে পারো যে এখানে কি যখন তোমার পোলাও স্মেলটা দ্রুত ছড়িয়ে পড়ছে, সে ধরো 10 সেকেন্ডে ছড়ালো, তার মানে তার ব্যাপন হারটা কি বডি স্প্রের তুলনায় কিছুটা কি কম। এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে যে যেই গ্যাসটা ছড়িয়ে পড়তে বা ব্যাপিত হতে সময়টা কম লাগবে তার ব্যাপন হারটা বেশি, সে স্পিডে ছড়াচ্ছে বেশি। আর যার বেশি সময় লাগছে তার ব্যাপন হারটাকে বলা হচ্ছে কম, তার মানে কি সে ধীরে ধীরে ছড়াচ্ছে। এখন ভাইয়া এই যে বেশি সময় লাগা বা কম সময় লাগে এই জিনিসটা আসলে কিসের উপরে নির্ভর করে? আমি খুব সংক্ষেপে বলে রাখি, এই জিনিসটা মূলত নির্ভর করে তোমার গ্যাসটা কতটা ভারী কিংবা হালকা করে। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার গ্যাসটা যদি ভারী হয় বা গ্যাসের কণাগুলো যদি ভারী হয় তাহলে সে কি করবে, তোমার গ্যাসের কণাটা যখন ভারী হবে তখন সে কি করবে, সে দ্রুত ছোটাছুটিটা করতে পারবে না। তার মানে তার ব্যাপিত হতে কি লাগবে, সময় বেশি লাগবে, অর্থাৎ তার ব্যাপন হারটা হবে কম। আবার তুমি যদি চিন্তা করো যে কোনো একটা গ্যাস রয়েছে, সেই গ্যাসটা হচ্ছে হালকা, তার মানে এই গ্যাসটা ছড়িয়ে পড়তে কি লাগবে, ছড়িয়ে পড়তে খুবই কম সময় লাগবে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে গ্যাসটা ছড়িয়ে পড়বে এবং এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে যে গ্যাসটার ব্যাপন হারটা বেশি, তাই তো। এবার এই যে ভারী গ্যাস বা হালকা গ্যাস এই জিনিসটাকে আসলে কিসের সাপেক্ষে বিবেচনা করা হয়? এটা মূলত আণবিক ভরের সাপেক্ষে তুলনা করা হয়, যে যেই গ্যাসের আণবিক ভর বেশি সে কি ভারী একটা গ্যাস, তার মানে সেই ভারী গ্যাসটা ছড়িয়ে পড়তে সময় লাগবে বেশি এবং তার ব্যাপন হারটা হবে কম। আবার যেই গ্যাসের আণবিক ভরটা কম তাকে বলা হয় সে একটা হালকা গ্যাস, তার মানে সে কম ভারী, তার মানে তার ছড়িয়ে পড়তে কি খুবই কম সময় লাগবে, সে খুবই দ্রুত ছড়িয়ে পড়বে এবং সেক্ষেত্রে তার ব্যাপন হারটা হবে বেশি। তাহলে খুব সংক্ষেপে তুমি এভাবে মনে রাখবে জিনিসটা। এবার আমি তোমাদের বইয়ের কিছু পরীক্ষার সাহায্য নিয়েছি তোমাদের ব্যাপনটা সুন্দর মতন বোঝাতে। প্রথম পরীক্ষাটা হচ্ছে পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন, অথবা তোমার বইয়ে এরকমও হেডিং থাকতে পারে যে পানিতে কঠিন পদার্থের ব্যাপন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা দানাদার পদার্থ যেটা মূলত এই হালকা গোলাপি ধরনের হতে পারে বা তীব্র বেগুনি ধরনের কালার হতে পারে তার। যখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুমি কি করছো, ড্রপারের মাধ্যমে এই টেস্ট টিউবটাতে দিচ্ছ, টেস্ট টিউবটাতে আগে থেকে পানি রাখা ছিল, তাই তো, আগে থেকে পানি রাখা ছিল, তুমি এই ড্রপারের মাধ্যমে টেস্ট টিউবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিলে, তখন কি তুমি দেখতে পাচ্ছ ধীরে 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 এই যে পুরো পাত্রে পুরো টেস্ট টিউবটাতে যে পানিটুকু ছিল সেটা কি বেগুনি কালার হয়ে গেল। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে ব্যাপিত হচ্ছে। যখন গরম পানিতে ঘটনাটা ঘটানো হচ্ছে, খেয়াল করে দেখো দুইটা পাশাপাশি, এটা ধীরে ধীরে ছড়াচ্ছে, এটা কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে। আবার খেয়াল করি আমরা, ঠিক আছে, যে এখানে ধীরে ধীরে ছড়াচ্ছে নর্মালি, আর যখন গরম পানিতে এটা খুব দ্রুত ছড়াচ্ছে। এই ঘটনাটা আসলে কেন ঘটে, এই ঘটনাটা কেন ঘটে সেটা বলার আগে আমরা প্র্যাকটিক্যালি ঘটনাটা কিভাবে ঘটে সেটা একটু দেখে নেই। চলো আমরা দেখে নেই প্র্যাকটিক্যালি ঘটনাটা কিভাবে ঘটে। খেয়াল করে দেখো এখানে ঠান্ডা পানিতে এবং গরম পানিতে কিন্তু ভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানে দুই ক্ষেত্রে ব্যাপনই ঘটছে ঠিকই, কিন্তু যখন গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলো ফেলা হলো তখন কি ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে দ্রুত ছড়িয়ে পড়লো এবং দ্রুত ছড়িয়ে পড়ে পুরো পানিটাকে বেগুনি কিংবা গোলাপি বর্ণে পরিণত করলো। এর কারণটা কি আসলে, কেন ঠান্ডা পানিতে এই ঘটনাটা ঘটছে কিংবা কেন গরম পানিতেই বা এই ঘটনাটা ঘটছে, তাই তো। তাহলে এর কারণটা হচ্ছে মূলত যখন পানিটা গরম থাকে তার মানে পানিটা তখন তাপ গ্রহণ করে এবং তার পাশাপাশি এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়েছে এটাও কি তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি প্রাপ্ত হয় এবং গতিশক্তি প্রাপ্ত বেশি হওয়ার কারণে সে কি করে দ্রুত ছড়িয়ে পড়ে। আর ঠান্ডা পানিতে
কি নর্মাল যে স্বাভাবিক তার যে গতিশক্তিটা সেটা অনুযায়ী সে ব্যাপিত হতে থাকে বা ছড়িয়ে পড়তে থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম কি এখানে তাপ প্রয়োগের কারণে কঠিন পদার্থের ব্যাপন হারটা বৃদ্ধি পাচ্ছে। এরপরে 2 নম্বর পরীক্ষায় আমরা দেখি, 2 নম্বর পরীক্ষায় দেখানো হবে পানিতে নীলের দ্রবণের ব্যাপন। তার মানে এখানে তরলের মধ্যে তরলের ব্যাপন দেখাবো। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা বিকারে কিছু বিশুদ্ধ পানি রয়েছে, এখানে ড্রপারের মাধ্যমে তরল নীলের দ্রবণকে যোগ করা হচ্ছে এবং তার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি বিকারের সমস্ত পানিটা নীল রং হয়ে যাচ্ছে। তার মানে নীলের যে দ্রবণগুলো সেটা কি হচ্ছে, সমস্ত পানিতে ছড়িয়ে পড়ছে। তার মানে এখানে পানিতে মানে তরল পদার্থে নীলের দ্রবণ মানে তরলেরই দ্রবণের ব্যাপিত হওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং খেয়াল করলে তোমরা দেখবে যে কক্ষ তাপমাত্রায় মানে আমাদের নর্মাল যে রুম টেম্পারেচার যেটাকে আমরা স্বাভাবিকভাবে 25 ডিগ্রি সেলসিয়াস ধরি, এই তাপমাত্রাটাতে আমাদের কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের চেয়ে এই তরল যে নীল তার দ্রবণের ব্যাপনের সময়টা অনেক কম লাগে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সেই সিদ্ধান্তটা আমরা একটু দেখে নেই। সিদ্ধান্তটা, যেহেতু কক্ষ তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের সময়টা অনেক কম লাগে, তার মানে তরল মাধ্যমে কঠিনের যেই ব্যাপনটা মানে পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনটা তার ব্যাপন হারের চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হারটা বেশি। তার মানে পানির মধ্যে নীলের ব্যাপন হারটা বেশি। তাহলে এই জায়গাটাতে আমরা একটা নতুন জিনিস বা নতুন একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে কি তরলে কঠিনের তুলনায় তরলে তরল পদার্থের ব্যাপন হারটা বেশি হবে। আর কি হতে পারে, তাপের প্রভাব। হ্যাঁ, এখানেও যদি তুমি তাপের প্রভাব দেখতে চাও বা দেখাতে চাও, সেখানে কি যত তাপমাত্রা বাড়াবে এই পানিতে নীলের দ্রবণের যে ব্যাপনটা সেটাও কি আরও বেশি দ্রুত হবে। তার মানে ব্যাপন হারটা আরও বেশি বেড়ে যাবে। আর সবশেষে একটা কথা, সেটা কি কক্ষ তাপমাত্রায় বা গরম অবস্থায় তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপন হারটা সবচেয়ে বেশি, যেটা আমরা দেখাচ্ছি না, কিন্তু যদি কখনো তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপন ঘটে সেটা তরল মাধ্যমে কঠিন কিংবা তরল মাধ্যমে তরলের তুলনায়ও তার ব্যাপন হারটা বেশি হবে। আশা করি তোমরা এই দুইটা পরীক্ষার মাধ্যমে অর্থাৎ পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন কিংবা পানিতে নীলের দ্রবণের ব্যাপনের মাধ্যমে ব্যাপনের যে মেইন কনসেপ্টটা সেটা খুব ভালো মতন বুঝতে পেরেছো। এবং কিছুক্ষণ আগে আমি কি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টও দেখিয়েছি যে কিভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গরম পানিতে আর ঠান্ডা পানিতে ব্যাপিত হয়। তাহলে এখানে একটা কথা অবশ্যই লক্ষণীয় যে কি আমাদের ব্যাপনটা সমানভাবে ঘটছে, কিন্তু তার মানে কোনো দিকে কম ঘটছে কোনো দিকে বেশি ঘটছে ঘটনাটা এমন না। অর্থাৎ শুরুতে আমরা যে এক্সাম্পলটার কথা বলছিলাম যে রুমে বডি স্প্রে যখন আমরা স্প্রে করছি ওই জায়গায় গন্ধটা ছড়িয়ে পড়ার হারটা কি সব দিকে সমান হবে, সমানভাবে ছড়িয়ে পড়বে। ধরো এখানে যদি আমি বলি তোমাকে, এটা এই এক্সপেরিমেন্টের অংশ না, এটা জাস্ট ব্যাপন যে সমানভাবে ঘটে এটা বোঝানোর জন্য। ধরো এটা হচ্ছে তোমাদের বাসার ডাইনিং স্পেসটা, এখানে ডাইনিং টেবিলটা রয়েছে। তাহলে এখানে যখন পোলাওয়ের ডিশ রাখা হবে, এখান থেকে পোলাওয়ের গন্ধটা এই কোণা পর্যন্ত ছড়িয়ে যেতে 5 সেকেন্ড লাগলে এখান থেকে এতটুকু যেতেও 5 সেকেন্ড লাগবে, এখান থেকে 5 সেকেন্ড, এখান থেকে এতটুকু হচ্ছে 5 সেকেন্ড। তার মানে সে তো স্বতঃস্ফূর্তভাবে ছড়াবে ঠিকই এবং সমানভাবেও ছড়াবে। তার মানে এই দূরত্বটা এইটা এটা এটা এই দূরত্বটা যদি এরকম মানে সমান দূরত্ব হয় তাহলে সে ছড়িয়েও পড়বে কি ঠিক একই সময়, মানে 5 সেকেন্ডেই সে ঘরের এই কোণা এই কোণা এই কোণা এবং এই কোণায় ছড়িয়ে পড়বে। তার মানে কোনো দিকে বেশি, ধরো এদিকে আগে পৌঁছালো স্মেলটা পোলাওয়ের, এদিকে পরে পৌঁছালো, ঘটনাটা এমন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাপন স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার ঘটনা। এবার আমরা একটা নতুন উদাহরণ দেখব যেখানে আমরা 2 মুখ খোলা একটা কাচের লম্বা দণ্ড নিয়েছি, সেখানে 2 খণ্ড তুলা নিলাম। 1 খণ্ড তুলাকে আমরা কি করব, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ভিজাবো, আরেক খণ্ডকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজিয়ে কাচনলের 2 প্রান্তে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নলের মাঝখানটাতে কি হলো, সাদা ধোঁয়ার সৃষ্টি হলো। এবার অনেকে অবাক হতে পারো এই ঘটনাটা আসলে কিভাবে ঘটছে বা এখানে কি ঘটনা এমন ঘটলো যার কারণে তুমি কি একবার হাইড্রোক্লোরিক অ্যাসিডে তুলাটাকে ভেজালে এবং কি তার পরবর্তীতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে তুলা ভেজালে এবং এখানে তুমি সাদা ধোঁয়া দেখতে পেলে। এখানে কি ঘটলো আসলে? এখানে মূলত
এই যে তুমি এই তুলাটার মধ্যে কে আছে, এই তুলাটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি দ্রবণ লেগে আছে, আর এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা বলতে পারো তুমি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস NH3, এরা দুইজন এই নলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এদিকে ধাবিত হতে থাকে আর অ্যামোনিয়া গ্যাস এদিকে ধাবিত হতে থাকে। হওয়ার পরে তারা এই জায়গাটাতে বিক্রিয়া করে। কি সেই বিক্রিয়াটা? অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। যেই বিক্রিয়ায় কি ঘটনা ঘটছে? যেই বিক্রিয়ায় তারা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, আর এই অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়াটার যে রংটা সেটা হচ্ছে সাদা। তার মানে এই সাদা জায়গাটা তুমি মূলত বুঝতে পারছো এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। এখন কথা হচ্ছে যে এখানে আমরা বুঝতে পারলাম যে গ্যাসের ব্যাপন ঘটেছে। এই পাশে কি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সামনে এগিয়ে গেছে বা ছড়িয়ে পড়েছে, আর এই পাশে অ্যামোনিয়া গ্যাস সামনের দিকে এগিয়ে গেছে বা ছড়িয়ে পড়েছে, তাই তো? তাহলে এখানে গ্যাসের ব্যাপন আমরা দেখতে পেলাম। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সাদা ধোঁয়ার অবস্থানটা কাঁচ নলের ঠিক মাঝামাঝি হলো না কেন? এখানে তো হতে পারতো। ভাইয়া কি তাহলে ভুল ছবি আঁকলো? না, আমি এখানে কোনো ভুল ছবি আঁকিনি। এখানে ঘটনাটা কি আসলে? ঘটনাটা হচ্ছে এই পাশের তুলাটা হাইড্রোজেন ক্লোরাইড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে ভেজানো তুলা, আর এখান থেকে যে গ্যাসটা সৃষ্টি হচ্ছে সেটা কি HCl, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আর এই তুলাটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো একটা তুলা, তার মানে এখান থেকে যে গ্যাসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি অ্যামোনিয়া। এখন কোন গ্যাস দ্রুত ব্যাপিত হবে, মানে কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে কিংবা কোন গ্যাসের ব্যাপন হার কম হবে, এটা কিসের উপর নির্ভর করে? আজকের ক্লাসের শুরুতেই আমি সংক্ষেপে বলে আসছিলাম, এটা নির্ভর করে গ্যাসটা কতটুকু হালকা বা কতটুকু ভারী তার উপরে। আর কেমিস্ট্রিতে এই জিনিসটা ব্যাপন হারটা নির্ভর করে গ্যাসের আণবিক ভরের উপরে। আমরা এইচএসসিতে খুব সহজেই গ্যাসের আণবিক ভরের সাথে ব্যাপন হারের একটা সম্পর্ক দেখব। যেহেতু আমরা এখনো ছোট ক্লাসে আছি, এখানে আমরা সংক্ষেপে মনে রাখবো যে গ্যাসের আণবিক ভর যত কম, তার মানে যে গ্যাসটা যত বেশি হালকা তার ব্যাপন হারটা তত বেশি হবে। সেই অনুযায়ী আমরা যদি এখানে হিসাব নিকাশ করতে চাই, অ্যামোনিয়া গ্যাস NH3, তার মানে এখানে একটা নাইট্রোজেন আর কি 3টা হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে এই আণবিক ভরটা কিভাবে ক্যালকুলেট করব আমরা? সবসময় মনে রাখবে তোমাকে আণবিক ভর হিসাব করতে গেলে কি হিসাব করা লাগবে? তোমাকে আণবিক ভর হিসাব করতে গেলে ওই গ্যাসে বা ওই পদার্থে যে পরমাণুগুলো রয়েছে তাদের পারমাণবিক ভর লাগবে। এখানে যে নাইট্রোজেনটা রয়েছে এই নাইট্রোজেনের পারমাণবিক ভরটা কত? সেটা হচ্ছে 14 যোগ এখানে হাইড্রোজেন কয়টা রয়েছে? 3টা। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার মানে 1 গুণন 3, যার সমষ্টিটা কত? 17। ঠিক একইভাবে HCl এর ক্ষেত্রে খেয়াল করো, হাইড্রোজেন কয়টা রয়েছে? 1টা, তার মানে তার পারমাণবিক ভরটা হচ্ছে 1, যোগ ক্লোরিন কয়টা? 1টা, তার পারমাণবিক ভরটা হচ্ছে 35.5, তার মানে সমষ্টিটা দাঁড়াচ্ছে 36.5। তাহলে আমরা আণবিক ভরের হিসাব নিকাশটা বুঝে গেলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভরটা কত? অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভরটা হচ্ছে 17, আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভরটা কত? 36.5। তাহলে আণবিক ভর বিবেচনায় কোন গ্যাসটা বেশি ভারী? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা বেশি ভারী, আর অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে হালকা। এখন যেই গ্যাসটা বেশি ভারী সে কি করবে? সে একই পরিমাণ সময়ে কম ছড়াবে, আর যে গ্যাসটার আণবিক ভর কম, মানে যে গ্যাসটা হালকা, একই পরিমাণ সময় সে কি বেশি দ্রুত ছড়াবে। এবং এই কারণেই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা কি ভারী ছিল দেখে সে অতটুকু সময়ের মধ্যে ছড়িয়ে এই পর্যন্ত গেছে। আর ঠিক একই সময়ে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস সেটা কি হালকা হয়, সে একটু বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাদের মিলনটা কোথায় ঘটলো? মিলনটা ঘটলো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে কাছে, কিন্তু অ্যামোনিয়া গ্যাস থেকে দূরে, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ দিয়ে যে ভেজানো তুলা তার থেকে দূরে। এবং এখন তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে এই আণবিক ভরের কারণেই অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের তুলনায় বেশি, এবং এই কারণেই অ্যামোনিয়া গ্যাসটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে, এই পর্যন্ত সে এসেছে। এবং সাদা ধোঁয়ার অবস্থানটা, মানে তাদের যে বিক্রিয়া স্থলটা, সেটা কি
এই কাঁচ নলের ঠিক মাঝামাঝি জায়গায় না হয়ে সেটা কোথায় হয়েছে, সেটা কিছুটা বাম দিকে হয়েছে। তার মানে তা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বা তার দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো যে তুলা তার থেকে দূরে। তার মানে পুরো জিনিসটাকে যদি ধরো এটা 10 সেন্টিমিটার, এই দিকটা হবে কি, ধরে নিলাম 3.5 সেন্টিমিটার, আর এই দিকটা হবে 6.5 সেন্টিমিটার ডিস্টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ঘটনাটার আসল ব্যাখ্যাটা কি। তাহলে আশা করি তোমরা এখন বলতে পারবে যে গ্যাসের ব্যাপনটা কিভাবে ঘটছে। আসলে এই উদাহরণটা তোমাদের বইয়ের উদাহরণ, যে HCl এবং NH3 হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিলনের ফলে বা বিক্রিয়ার ফলে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা দাহ উৎপন্ন হচ্ছে, সেটা কাঁচ নলের মাঝামাঝি না হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের কাছাকাছি কেন হলো। তাহলে এর মাধ্যমেই আমরা ব্যাপন টপিকটা শেষ করছি, এবং এই ব্যাপনের এবার আমি সংক্ষেপে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা কি, এখানে বলা হচ্ছে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন এবং হিলিয়াম গ্যাস, এই গ্যাসগুলোকে তাদের ব্যাপন হারের ক্রমানুসারে সাজাও। তাদেরকে যদি তাদের ব্যাপন হারের ক্রমানুসারে সাজাতে চাই, আমাকে একটা জিনিস জানতে হবে। সেটা কি, সেটা হচ্ছে গ্যাসগুলোর আণবিক ভরটা জানতে হবে। তাহলে আণবিক ভরটা আমরা সহজে এখন হিসাব করতে পারি। তাহলে হিসাব আমি অলরেডি দেখিয়ে এসেছি, তাহলে এবার আমি লিখে ফেললাম। হাইড্রোজেন গ্যাস এটা হচ্ছে একটা দ্বিপারমাণবিক গ্যাস। তার মানে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে একটা হাইড্রোজেনের অণু সৃষ্টি করে। আর অণু পরমাণুর কনসেপ্টটা তোমরা ক্লাস 8-এ পেয়ে এসেছো। তো এটা নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এখন আমরা কাজের ক্ষেত্রে আমরা সহজে যাতে আণবিক ভরটা বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখানে যেহেতু দুইটা পরমাণু রয়েছে হাইড্রোজেন, তার মানে 1 গুণন 2, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। হিলিয়াম গ্যাস হচ্ছে একটা 1 পারমাণবিক গ্যাস। এখানে একটি হিলিয়াম পরমাণু হিলিয়াম গ্যাসকে নির্দেশ করছে, যার আণবিক ভরটা হচ্ছে, বা তুমি পারমাণবিক ভরও বলতে পারো, সেটা কত, সেটা হচ্ছে 4। নাইট্রোজেন, অক্সিজেনও দ্বিপারমাণবিক গ্যাস। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 দুগুণে 28। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 দুগুণে 32। আর কার্বন ডাই অক্সাইডেরটা 44 কেন? কারণ কার্বনের হচ্ছে পারমাণবিক ভর 12, আর অক্সিজেনের, দুটো অক্সিজেন রয়েছে, 16 গুণন 2, তার মানে 12 যোগ 32, যেটার মান হচ্ছে 44। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে আমি গ্যাসগুলোকে এমন সিরিয়ালি সাজিয়ে নিয়েছি যাতে কি আণবিক ভর কম থেকে বেশির দিকে ধাবিত হয়। তার মানে উপর থেকে যত নিচে নামছো কি হচ্ছে, আণবিক ভর বেড়ে যাচ্ছে, মানে গ্যাসগুলো ভারী হচ্ছে। আর গ্যাস যত ভারী হবে তার ব্যাপন হার কি হবে, তত কমে যাবে। তার মানে যত ভারী গ্যাস কি, সে তত ধীরে ছোটাছুটি করবে, তার মানে ব্যাপন হারটা তার কম। এই জন্য আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি যে যত উপর থেকে আমরা নিচে নামছি ব্যাপন হারটা কি হচ্ছে, ব্যাপন হারটা হ্রাস পাচ্ছে, তাই তো। তাহলে এই যে আমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা শিখলাম, এটা তোমাদের অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং তোমাদের এমসিকিউতেও আসতে পারে জিনিসটা। তাহলে চলো আমরা একটা কুইজের প্রশ্ন দেখে নিই। কুইজের প্রশ্নে দেখানো হচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন গ্যাস, কার্বন মনোক্সাইড এবং নিয়ন, এই গ্যাসগুলোকে তাদের ব্যাপন হারের ক্রমানুসারে সাজাও। তার মানে ব্যাপন হার কম থেকে বেশিতেও সাজাতে পারো, বা তুমি বেশি থেকে কমেও সাজাতে পারো, কিন্তু অবশ্যই তুমি উল্লেখ করবে যে কিভাবে সাজাচ্ছ। তার মানে তোমার কি লাগবে, এখানে যে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন বা নিয়ন, এদের পারমাণবিক ভরগুলো জানা লাগবে। তাহলে তুমি খুব সহজেই কি গ্যাসগুলোর আণবিক ভর বের করতে পারবে। আর আণবিক ভর বের করতে পারলে ঠিক ভাইয়ার মতন এরকম ছকে সাজিয়ে তুমি ব্যাপন হারের একটা কি সঠিক ক্রমবিন্যাস সাজাতে পারবে, তাই তো। তাহলে এইটা হচ্ছে তোমাদের আজকের কুইজের কোশ্চেন, যেটার অ্যান্সার তোমরা কমপ্লিট করে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা ব্যাপন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টারের নিঃসরণ নিয়ে আলোচনা করব। নিঃসরণ টপিকটাও ব্যাপনের মতনই, কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যটা আমরা পরবর্তী ভিডিও ক্লাসে দেখব। আজকের ভিডিও ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।